তো সেমিস্টারে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 CE 333 এই কোর্সটা কন্ডাক্ট করব। আমি এক ক্রেডিট ক্লাস নিব আর ম্যাডাম নেবেন 2 ক্রেডিট। তো আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? ক্লিয়ার? স্যার একটু নয়েজ হচ্ছে স্যার, এছাড়া মোটামুটি শোনা যাচ্ছে। নয়েজ হচ্ছে? সিয়ার এখন শুনতে পারো? জি স্যার, এখন ক্লিয়ার হচ্ছে। তো 333 এই কোর্সটা আমি এক ক্রেডিট নিব, ম্যাডাম 2 ক্রেডিট নেবেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2। তো তোমাদের বলে রাখি আমরা এই কোর্সটা ওবি বেসড প্যাটার্নের ক্লাসগুলো নিব। তোমরা ওবিই নাম শুনেছো বা এই বিষয়ে কোনো ধারণা আছে? স্যার গত 2 সেমিস্টার থেকে আর কি শুনতেছিলাম যে এটা ইমপ্লিমেন্ট হবে, তো স্যার বিস্তারিত এখনো এরকম ভাবে জানি না। তোমাদের এই কোর্সটা ওবি প্যাটার্নে আমরা কন্ডাক্ট করব। তো ওবি যদি অ্যাপ্লিকেট করি, এটা হলো আউটকাম বেসড এডুকেশন, ঠিক আছে? তো বিষয়টা হইলো আমরা যখন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করব, ফার্স্ট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থেকে বিএসসি তোমরা পাবে, তখন আমাদের টার্গেট এরকম যে তোমাদের মধ্যে প্রফেশনালিজম গ্রো করবে, কন্টিনিউয়াস পার্সোনাল ডেভেলপমেন্ট তোমরা অ্যাটেইন করবে এবং প্র্যাকটিস করবে ফার্দার লাইফে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা থাকবে এবং সেটার সাথে পরবর্তী লাইফে অ্যাডাপ্ট করবে। তো 4 বছর পর আমরা আমাদের কোর্সের মাধ্যমে এই 3টা প্রোগ্রাম এডুকেশনাল আউটকাম অ্যাচিভ করব। এটা আমাদের তোমাদের 4 বছরের টার্গেট। কিন্তু এই টার্গেটগুলো, এই স্কিলগুলো, এই অ্যাট্রিবিউটগুলো অ্যাটেইন করার জন্য আমাদের এমন 12টা PO1 থেকে PO12 এতটুকু 12টা অ্যাট্রিবিউট তোমাদের অ্যাভেইল করে অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে নলেজ গেইন করার মাধ্যমে তোমাদের এই 3টা টার্গেট অ্যাচিভ হবে। তো এগুলো এক একটা পিও কি বলতেছে যে তোমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ আসবে, তোমাদের মধ্যে প্রবলেম অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি আসবে, তোমরা কোনো ডিজাইন বা ডেভেলপমেন্ট সলিউশন করতে পারবা, ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি আসবে, অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তারপর মডার্ন টুলস শিখবা, ইঞ্জিনিয়ারিং সোসাইটি বিষয়টা কি এই সম্পর্কে তোমরা জানবা, এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবিলিটি সম্পর্কে তোমাদের ধারণা আসবে, এথিক্স, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বা টিম ওয়ার্ক সম্পর্কে তোমাদের ধারণা আসবে, কমিউনিকেশন তোমাদের স্কিল ডেভেলপ হবে, প্রোগ্রাম ম্যানেজমেন্ট বা ফিনান্স সম্পর্কে তোমাদের ধারণা আসবে। তারপরে লাইফ লং লার্নিং, মানে তুমি যে অস্টে গ্রাজুয়েটের পরে লেখাপড়া বা জ্ঞান অর্জনটা অ্যাকচুয়ালি লার্নিংটা ছেড়ে দিবে না, ভবিষ্যৎ জীবনেও তুমি যাতে সেলফ মোটিভেটেড হয়ে লার্ন করতে থাকো, এটার জন্য আমরা তোমাদের পুশ করব এই 4 বছর থেকে। তো এই 12টা অ্যাট্রিবিউট যখন কিনা তোমরা অ্যাডপ্ট করতে পারবা, এবং এই 12টা অ্যাট্রিবিউট আমরা কোনো না কোনো কোর্সের মাধ্যমে, কোনো না কোনো টপিকের মাধ্যমে তোমাদের আমরা কি করব, ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এবং এই 12টা অ্যাট্রিবিউট অ্যাটেইনমেন্টের মাধ্যমে তোমরা অ্যাকচুয়ালি এই 3টা গোল অ্যাচিভ করতে পারবে। ওখানে দেখো, এখানে একটা ম্যাপিং করে দেওয়া আছে কোন পিওটা কোন পিইউ কে অ্যাড্রেস করতেছে। তুমি যদি এই ইঞ্জিনিয়ারিং সোসাইটি সম্পর্কে তোমার কোনো কোর্সের মধ্যে নলেজ আসে, তাহলে তুমি অ্যাকচুয়ালি প্রফেশনালিজম শিখে যাবা, তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা আসবে, ঠিক আছে? তো এখন এই 12টা গোল 4 বছরের আমার একটা কোর্সের দ্বারা সেটা কিন্তু কি না সম্ভব না, অ্যাচিভ করা সম্ভব না। তো আমার কি হয়েছে, আমি আমাদের যে সিলেবাসটা আছে, আমাদের এই কোর্সটার সিলেবাসে আমরা দেখেছি 5টা গোল আমরা অ্যাচিভ করতে পারি। 5 ধরনের নলেজ, 5টা প্যাটার্নের নলেজ আমরা তোমাদের দিব। 5টা প্যাটার্নের আমরা কি করব, তোমাদের কাছে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব আমাদের সিলেবাসটাকে,
যার মাধ্যমে তুমি কোথাও ইন সায়েন্সের নলেজ গুলো ইন্টিগ্রেট করতে পারবা, মানে বেসিক জিনিসগুলো জানতে পারবা, কোনো কম্পোনেন্টের ডিজাইন করা শিখতে পারবা, কোনো প্রবলেম আইডেন্টিফাই ফর্মুলেট বা সলভ করা শিখতে পারবা, তারপর সাস্টেইনেবিলিটি সম্পর্কে তোমাদের ধারণা আসবে, তারপর হেলথ এবং সেফটি রিলেটেড ইস্যু সম্পর্কে তোমাদের ধারণা আসবে। এই আমি যখন কিনা তোমাদের ডিসকাস হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড ইস্যু অ্যান্ড কনসিকুয়েন্সেস রেসপন্সিবিলিটি রিলেভেন্ট টু এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড ম্যানেজমেন্ট, এই টপিকটা যখন তোমাদের পড়াবো তখন অ্যাকচুয়ালি তুমি কোন পিওটা শিখতেছো, PO6, এখানে আমি ম্যাপিং করে দিচ্ছি, PO6 শিখতেছো তুমি। তো এই PO6টা কি, তাহলে অ্যাকচুয়ালি তুমি কি শিখতে পারতেছো, দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য সোসাইটি। তো ইঞ্জিনিয়ার এবং সোসাইটি সম্পর্কে অ্যাকচুয়ালি তুমি জানতে পারছো। এর মধ্যে আবার ভাগ আছে যে তুমি হেলথ ইস্যু, সেফটি ইস্যু, কালচারাল ইস্যু, এই জিনিসগুলো নিয়ে তুমি জানতে পারতেছো। এটা জানার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি PEO1 এবং PEO3 অ্যাটেন্ড করতে পারবে। তো এত কিছু তোমাদের মাথায় নেওয়ার কোনো দরকার নাই। তোমরা এই সিলেবাস অনুযায়ী আমরা তোমাদের পড়াবো। আমরা কি পড়াবো এখানে আমরা লিখে রাখছি, কারণ আমরা পড়ানোর পর যাতে তোমরা এই জিনিসগুলো পারো। আমাদের পড়ানোটা এমন হবে যাতে তোমরা এই অ্যাট্রিবিউট গুলো, এই যে সেন্টেন্সিংটা আছে, এই সেন্টেন্সিংটা তোমরা জানতে পারো। মানে কথা বলতেছে, আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স দ্য স্টুডেন্ট উইল বি এক্সপেক্টেড টু ডিজাইন দ্য সিস্টেমস আর কম্পোনেন্টস অফ দ্য কালেকশন এন্ড ট্রিটমেন্ট ট্রেন্স টু মিট দ্য কারেন্ট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এন্ড ডিসচার্জ রেগুলেশন। মানে আমি তোমাদের পড়াবো এমন ভাবে যাতে সেমিস্টার শেষে তোমরা এই ওয়েস্ট ওয়াটার কালেকশন এবং ট্রিটমেন্টের কোনো কম্পোনেন্ট ডিজাইন করতে পারো। আমরা তো এইভাবে শিখাই, অনেক কিছু ডিজাইন শিখাই না তোমাদের, আরসিসি বলো, অন্য সেশনাল গুলোতে পড়ো, যে আমরা শিখাই তোমরা ডিজাইন করতে পারো। সেটাই আমি সুন্দর করে ফর্মাল ওয়েতে লিখছি যে সেমিস্টার শেষে তুমি এইগুলো ডিজাইন করতে পারবে। এখন এই ডিজাইন যখন করতে পারবে, আসলে তুমি তাহলে কোন অ্যাট্রিবিউটটা শিখে গেলা, যে আমি বলে দিচ্ছি অ্যাট্রিবিউট C3 বা যেটাকে বলা হচ্ছে PO3। মানে তুমি যখন ডিজাইন করতে পারো তখন আমি আমার কাছে রেকর্ড রাখবো যে আমার স্টুডেন্টরা তারা ডিজাইন বা ডেভেলপমেন্ট অফ দ্য সলিউশন করতে পারে। মানে সে যে চার, তাহলে সে কোন পিইওটা অ্যাচিভ করতে পারবে, PO1, মানে প্রফেশনালিজম তার মধ্যে চলে আসতেছে। এখন বিষয়টা হলো তোমাদের পরীক্ষা হবে কিভাবে। আমরা কোশ্চেন করব এভাবে অ্যাজ ইট ইজ, আগে যেভাবে আমরা কোশ্চেন করতাম, কিন্তু আমরা চেষ্টা করব কোশ্চেনটা এই পিওটাকে হিট করে যেতে পারে। এটা আমাদের টার্গেট, যে আমরা যা পড়াইছি, ডিজাইন করাইছি, আমরা প্রবলেম সলভিং বা প্রবলেম আইডেন্টিফাই করা শিখাইছি, হেলথ ইস্যু সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, তারপরে আমরা ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এরকম থেকে আমি তোমাদের কোশ্চেন করব। তোমরা কোশ্চেন অ্যাজ ইট ইজ পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করবা, বিভিন্ন নাম্বার পাবা, সেখান থেকে গ্রেড পাবা, A+, A-, B+ বা F অনেকে পেতে পারে, অ্যাজ ইট ইজ, ওটা স্বাভাবিক নিয়ম, আগে যেমন পরীক্ষা হতো তেমনই পাচ্ছে। কিন্তু আমরা টিচারদের কাছে একটা ডকুমেন্ট থাকবে যে আমার স্টুডেন্টটা, আমি যে কোশ্চেনটা ধরো এই PO6 অনুযায়ী করলাম, সেটা ধরো 10 মার্কের একটা কোশ্চেন, তুমি অ্যান্সার করছো 7 পায়ে, তুমি হয়তো A+ পেয়ে গেছো, সমস্যা নেই, টোটাল মার্কস A+ পেয়েছে। কিন্তু আমি আমার কাছে একটা রেকর্ড রাখবো যে আমার স্টুডেন্টরা PO6 এ সে 10-এর মধ্যে 7 পাইছে, মানে 70% সে PO অ্যাচিভ করতে পারছে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। এটা জাস্ট আমাদের টিচারদের কাজ হলো আমরা ডকুমেন্টেড করব তোমরা কি রকম পারতেছো। আগে আমরা কি দেখতাম, তুমি কি রেজাল্ট করছো, এখন আমি দেখবো আমি যে টপিকটা পড়াচ্ছি আমার স্টুডেন্ট ওই টপিকটা পারে কিনা, কতটুকু পারে সেটা আমরা অ্যাসেস করে রাখবো। এটাই হলো আউটকাম বেসড এডুকেশন সিস্টেম। বুঝাতে পারছি তোমাদের? একটু রেসপন্ড করো। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা লাস্ট কতটুকু বলেছিলাম? স্যার ওই যে পিও অ্যাচিভমেন্ট, স্যার কতটুকু, কত পার্সেন্ট পিও অ্যাচিভমেন্ট করতে পারলাম আমরা ওই। হ্যাঁ, এটা হলো কথা ইন্ডিভিজুয়াল, প্রতিটি স্টুডেন্টের জন্য আমরা ডকুমেন্ট করে রাখবো যে তুমি অ্যানসারের মাধ্যমে কতটুকু পিও অ্যাটেন্ড করছো, মানে ওই কোর্সটা, ওই টপিকটা তুমি কতটুকু পারো। শুধুমাত্র পরীক্ষাতে তুমি অ্যান্সার করে আসলে সেটা না, তোমার এর মাধ্যমে যে গ্রেড পাবা সেটা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা নিয়ে আমাদের কোনো কনসার্ন না। আমাদের কনসার্নটা হয়ে যাবে যে তোমরা কতটুকু অ্যাটেন্ড করবে। এটা ছিল আমাদের টিচারদের এন্ড থেকে আমাদের ডকুমেন্টেশনটাই হয়ে গেল আমাদের OB বেসড এডুকেশন। বুঝতে পারছি?
ওবি সম্পর্কে তো অনেকে মানে অনেকের কোথাও একটু ভীতিকর ধারণা ছিল, এটাতে কি দূর হইলো কিছুটা? স্যার মোটামুটি দূর হয়েছে স্যার, এখনো একটু আর কি কনফিউশন আছে স্যার, যে কোশ্চেনে কেমন চেঞ্জ আসতে না পারে। না, কোশ্চেনের চেঞ্জ, টোশ্চেনে কোনো চেঞ্জ আসবে না। আমরা কি বলি না, ধরো আরসিসি যদি একটা কোর্স হতো ডিজাইনে বিম, তুমি বিম ডিজাইন করতে পারো না? তোমরা 3 করছো না, জি বা স্যার ওয়ান করছি। ওয়ে স্ল্যাব। কিন্তু কথা হলো সেটা ওয়ান ওয়ে স্ল্যাব তুমি যদি ডিজাইন করতে পারো, তাহলে তুমি কি ওই ডিজাইন পিওটা অ্যাচিভ করতে পারলা? আর তুমি যদি ডিজাইন না করতে পারো, তাহলে আমাদের ডকুমেন্টে থাকে গেল যে তুমি এই পিওটা অ্যাচিভ করতে পারলা না, তুমি স্ল্যাব পারলা, বিম পারলা না। তোমাদের কোশ্চেনে কোনো চেঞ্জ আসতেছে না, তোমাদের এন্ড থেকে কোনো কাজ আসতেছে না, বাট আমাদের টিচার এন্ড থেকে আমাদের একটু এফোর্ট দিতে হবে যে তোমাদের এই ডকুমেন্টেশনটা করা। আর এর মাধ্যমে আমরা এই কোর্স আউটলাইনটা তো তোমাদের দিয়ে দিব, সেখান থেকে তুমি বুঝতে পারবে আসলে তোমরা কি শিখতে যাচ্ছ এই কোর্সটা থেকে। আগে তো বুঝতে পারতো না সেমিস্টারের শুরুতে বা কোনো সময় তোমরা কি কি শিখতে যাচ্ছ, এই শেখার মাধ্যমে তোমাদের কি কি সুবিধা আছে এগুলো জানতা? আমাকে শুনতে পাচ্ছো? না স্যার ওরকম ভাবে আর কি জানতা না, ইনফরমেশন। কিন্তু এর মাধ্যমে তুমি জানতেছো না যে এই ম্যাপ থেকে দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেট দ্য নলেজ অফ সায়েন্স, ম্যাথমেটিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং টু ডেভেলপ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ট্রেন্স এন্ড satisfy different treatment levels, including but not limited to the solid waste removal, nitrification, denitrification process, enhanced biological phosphorus removal, arsenic removal. মানে তুমি নলেজ জানতেছো, মানে এগুলো সম্পর্কে, কোন ট্রিটমেন্ট প্ল্যানটা কি, কোন ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে কি করা হয়, জাস্ট এই সিম্পল নলেজটা তুমি জানতে পারতেছো, কার কার সেটা বুঝতে পারলে। এরপর তুমি ট্রিটমেন্ট এবং কালেকশনের যে বিভিন্ন কম্পোনেন্ট বা পার্ট আছে, সেই পার্টগুলোর ডিজাইন তুমি শিখতে পারতেছো। তারপর তুমি কি বুঝতে পারতেছো, স্যানিটেশন বা ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু কিছু প্রবলেম তোমরা আইডেন্টিফাই করা শিখবা, সে প্রবলেম সলভ করার জন্য ফর্মুলেট করা বা সলভ করতে পারবে। তারপরে ইমপ্লিমেন্ট সাস্টেনেবল ওয়াটার এন্ড স্যানিটেশন সার্ভিস ইন লো ইনকাম কমিউনিটিস। লো ইনকাম কমিউনিটিস মানে কি, কোনো স্ল্যাম, কোনো রুরাল এরিয়াতে, এরকম জায়গাতে তুমি স্যানিটেশন ফ্যাসিলিটি ডেভেলপ করা শিখবা। তারপর আবার কি শিখবা, হেলথ ইস্যু, সেফটি, এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি জানবা। তাহলে এখানে ইলাবোরেটলি তুমি বুঝতে পারতেছো এই কোর্সটা করে তুমি কি শিখবা, এবং শেখার মাধ্যমে তুমি আসলে কোন কোন পিও গুলো অ্যাচিভ করতে পারবা, এটা তোমাদেরকে আমরা ম্যাপিং করে জানাই দিচ্ছি। এরপর তুমি তোমার মতো পরীক্ষা দিলা, নিজে পড়ালেখা করলা, শেষ। তোমাদের রেজাল্টটা হয়ে যাবে কি আগের মতোই, যেমন পরীক্ষা দিছো, কোশ্চেন আমরা যেমন করছি পরীক্ষা দিছো, ঠিক অ্যাজ ইট ইজ এরকম। বুঝতে পারছি? তো তোমাদের এই কোর্সটা, আর এই কোর্সটা একটা ডেডিকেটেড একটা কোর্স আউটকাম আছে, যেটা বলতেছে আমরা PO9, যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এবং টিম ওয়ার্ক। মানে এখানে কোনো একটা কাজের মাধ্যমে আমরা জাজ করব তুমি ইন্ডিভিজুয়ালি কিভাবে কাজ করতে পারো বা টিমে কিভাবে কাজ করতে পারো। এর জন্য হয়তো বা ধরো আমাদের একটা ডেডিকেটেড কোর্স আউটকাম আছে, এটা কোর্স আউটকাম মানে এটা একটা স্টেটমেন্ট। কোর্স আউটকাম হলো এটা 9 4, মানে তোমাদেরকে আমরা একটা গ্রুপ তৈরি করে দিব, তারপরে সেই গ্রুপটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। এটা তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ মিলে গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট আমার কাছে জমা দিবা, বা ছোট যদি আমরা একটা ভাইবা বা ছোট একটা প্রেজেন্টেশন চাই, তখন তোমরা সেটা আমাদের দিবে। এর মাধ্যমে, বা আমি অ্যাসাইনমেন্টই দিব অ্যাকচুয়ালি, এর মাধ্যমে তোমরা কি দেখাবা যে তোমরা গ্রুপে কিভাবে কাজ করতে পারো, কোন একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারো একটা গ্রুপে, সেই জিনিসটা তোমরা জানতে পারবে, করতে পারো। এই জন্য দেখো আমরা রাখছি এখানে, দেখো কোন উইকে আমরা কি কি টপিক, কোন টপিক পড়াবো, এটার একটা লিস্ট আউট দেওয়া আছে। আমরা কোন কুইজটা কখন নিব দেওয়া আছে, তারপর আমরা অ্যাসাইনমেন্ট কয়টা হবে, একটা অ্যাসাইনমেন্ট হবেই তো, সেই অ্যাসাইনমেন্টটা আমরা দিয়ে দিছি এখানে। কুইজ 2টা হইতে পারে বা 3টা হইতে পারে, সাথে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের ওবি সম্পর্কে ধারণা, মেইন জিনিসটা হলো কি, তোমরা 4 বছরে তোমাদের এই 3টা ধরনের ক্যাপাবিলিটি গেইন করবা অ্যালং উইথ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডি। ঠিক আছে? এই 3টে অ্যাচিভ করার জন্য তোমাদের সাব গ্রুপে বিভিন্ন ক্রাইটেরিয়া বা অ্যাট্রিবিউট তোমাদের নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে হবে। সেই অ্যাট্রিবিউট গুলো একটা কোর্স সবগুলো তো সেটা অ্যাড্রেস করতে পারবে না। আমার কোর্সটা যেগুলো অ্যাড্রেস করবে, যে সব পিও, সেটা হলো তোমাদের এটা, এই টেবিল থেকে বুঝতে পারবে সিওপিও। তো আর তোমাদের 333 কোর্সটা আমাদের এই ওবি বেসডই হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার।
এখন কি ওবি সম্পর্কে কোনো নেগেটিভ অ্যাসপেক্ট বা ধারণা আছে কি তোমাদের? না স্যার, আপাতত নাই স্যার। আপাতত নাই, বিশেষ করে আমরা ডকুমেন্টেড করব, নাথিং এলস। ওকে, ডকুমেন্টেড করব কি আমরা ডকুমেন্টেড করব, বাট তোমাদের অ্যাজ ইট ইজ যেমন পড়াশোনা তেমন হবে। যা হোক, আমরা আমাদের স্টাডিতে ডিরেক্ট ফিরে যাই। আমাদের স্টাডি টপিকটা হলো সিই 333 এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং 2। আমরা সেকেন্ড পার্টটা আমি 2 ক্রেডিটটা নিব। তো এখানে প্রথমে আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে জানি। বিভিন্ন মানুষ এনভায়রনমেন্টের বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে, যেমন সোশিওলজিস্ট, ইকোনমিস্ট, তারপরে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করে, জিওলজিস্ট যারা আছে, এরা বিভিন্ন ভাবে এনভায়রনমেন্টের সংজ্ঞা দিয়েছে। ওভারঅল এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ওয়ান্স সারাউন্ডিং, কোন একজনের সারাউন্ডিং এর চারপাশে যা আছে সেটা হলো তার জন্য এনভায়রনমেন্ট। একটু আরো ফর্মাল ভাষায় যদি বলে, এনভায়রনমেন্ট ইজ এনিথিং ইমিডিয়েটলি সারাউন্ডিং অ্যান অবজেক্ট এন্ড এক্সটেন্ডিং এ ডিরেক্ট ইনফ্লুয়েন্স অন ইট। কোন একটা বস্তুর চারপাশে যা আছে সেটা যদি ওই বস্তুর উপর ইনফ্লুয়েন্স করে, তখন ওই বস্তুর চারিপাশের অবস্থাটাকে বলা হয় তার জন্য এনভায়রনমেন্ট। ঠিক আছে? তো এটা হলো আমাদের সারাউন্ডিং এ যা আছে সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের কম্পোনেন্ট কিছু থাকে। এনভায়রনমেন্টের কম্পোনেন্ট যদি আমি বলি, কিছু আছে ন্যাচারাল কম্পোনেন্ট, মানে ন্যাচারাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট, ম্যান মেড এনভায়রনমেন্টের কম্পোনেন্ট, বা মানুষ যখন একত্রে থাকে, আলাদা থাকে, বা মানুষজন থেকে এক ধরনের কি হয়, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তো যেমন দেখো, ন্যাচারাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি হতে পারে? আমাদের ওয়াটার হতে পারে, এয়ার হতে পারে, ল্যান্ড হতে পারে, লিভিং অর্গানিজম, মানুষ, পশু পাখি, বা তোমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্টের এক একটা কম্পোনেন্ট। আবার যদি ম্যান মেড এনভায়রনমেন্ট হয়, যেমন বাড়ি, গাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, এগুলো কি হচ্ছে, হিউম্যান মেড এনভায়রনমেন্টের হলো কম্পোনেন্ট। আর যদি আমি হিউম্যান বিং নিয়ে চিন্তা করি, তাহলে একটা ফ্যামিলিতে প্রতিটা মানুষ একটা করে কম্পোনেন্ট, একটা কমিউনিটিতে তাদের প্রতিটা মানুষ একটা কম্পোনেন্ট হতে পারে, কমিউনিটি একটা এনভায়রনমেন্টের মধ্যে প্রতিটা মানুষ একটা কম্পোনেন্ট, একটা ফ্যামিলি মধ্যে তার মেম্বাররা কম্পোনেন্ট। ঠিক তেমনই একটা রিলিজিয়াস গ্রুপ, ইকোনমিক্যাল গ্রুপ, বা পলিটিক্যাল সিচুয়েশন, বা বলতে পারে একটা দেশ একটা গ্রুপ, মানে ওই দেশটা একটা এনভায়রনমেন্ট, প্রতিটা মানুষ, প্রতিটা জীবজন্তু এখানকার হয়তো বা কম্পোনেন্ট, এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। ঠিক আছে? তো এইভাবে ভাগ করা যায়। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ এই ন্যাচারাল এনভায়রনমেন্ট বা ম্যান মেড এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন থাকবো। তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কি? আমরা 3-1 এ যখন কিনা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করেছি, তখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের কিছু ধারণা ছিল। আর আমাদের টপিকটা সেই সেমিস্টারে কিন্তু ছিল ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কনসেপ্ট। তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝাচ্ছে? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং that focuses on the protecting the environment by reducing waste and pollution. এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কি? ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ, যে সে কি করছে, এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতেছে। কিভাবে? ওয়েস্ট জেনারেশন বা ওয়েস্ট কমানোর মাধ্যমে এবং পলিউশন কমানোর মাধ্যমে, বর্জ্য কমানোর মাধ্যমে এবং দূষণ কমানোর মাধ্যমে। এটা কিভাবে সম্ভব করতেছে? তারা কোনো প্রসেস ডেভেলপ করতেছে বা টেকনোলজি ডেভেলপ করতেছে, যার মাধ্যমে আমরা পলিউশন রিলিজ বা পলিউশন হওয়াটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। এট দ্য সেম টাইম বর্তমানে কোথাও যদি কোনো পলিউশন বা ওয়েস্ট থাকে, সেগুলো যাতে আমরা কি করতে পারি, ক্লিন আপ করতে পারি। একটা উদাহরণ যদি আমরা বলে থাকি, যেমন দেখো, আমাদের বাড়িতে আমরা যখন হিউম্যান ওয়েস্ট, আমাদের শরীর থেকে যখন বর্জ্য ফেলে দিই, প্রস্রাব বলো, পায়খানা বলে, ইউরিন বা এক্সক্রিটা, এগুলো কি করি আমরা? তো বাড়ির যত্রতত্র ত্যাগ করি না বা কোথাও জমা করে রাখি না, আমরা কি টয়লেটে এই এক্সক্রিমেন্ট করে চলে আসি। তারপর টয়লেটের মাধ্যমে এই ওয়েস্টটা হয়তো মাটির নিচে চলে যাচ্ছে, বা পাইপ লাইনের মাধ্যমে দূরবর্তী কোনো একটা জায়গায় আমরা কি করছি, ডিসপোজ করতেছি। তাহলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়াররা কি করছে, এরকম টেকনোলজি ডিজাইন করেছে, ডেভেলপ করছে, যার মাধ্যমে আমাদের কি করতেছে, এই ওয়েস্ট থেকে মানুষকে রক্ষা করতেছে। এই ওয়েস্টটা যদি মানুষের কন্ট্যাক্টে থাকতো, তাহলে কি হতো, মানুষ রোগ বালায় আক্রান্ত হতো। ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সাথে একটা
ওয়ার্ড টার্মিনোলজি ওতপ্রোতভাবে জড়িত। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ভাস্ট এরিয়া, তো তার মধ্যে আমরা এবার ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা হিউম্যান ওয়েস্ট নিয়ে এই সেমিস্টারে আমরা বেশি আলোচনা করব। তো এনভায়রনমেন্টাল স্যানিটেশন নিয়ে আমরা একটু আলোচনা করি। এনভায়রনমেন্টাল স্যানিটেশন টার্মিনোলজিটা কি? এনভায়রনমেন্টাল স্যানিটেশন হলো ডিজিজ ট্রান্সমিশন রোধ করার জন্য যে যে কাজ করা দরকার সেই সব কাজগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল স্যানিটেশন বা এনভায়রনমেন্টাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। অ্যাট দ্য সেম টাইম যে যে ফ্যাক্টর আমাদের ডিজিজ ট্রান্সমিট করে, রোগ ছড়ায়, সেসব ফ্যাক্টর গুলোকে আমাদের কি করা, কন্ট্রোল করা, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল স্যানিটেশন। মানে পরিবেশ রক্ষা, অ্যাট দ্য সেম টাইম মানুষের স্বাস্থ্য, পশু পাখি বা মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য ডিজিজ ট্রান্সমিশন রোধ করার, ফ্যাক্টর গুলোকে কন্ট্রোল করার জন্য যে কাজই আমরা করি সেটাই এনভায়রনমেন্টাল স্যানিটেশন। তো এনভায়রনমেন্টাল স্যানিটেশনের অ্যাসপেক্ট গুলো কি কি, এর মধ্যে কি কি ফোকাসড এরিয়া থাকে? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেটা আমাদের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা যদি আমরা ফলো করি, সেখানে বলতেছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন রিফার্স অল কন্ডিশনস দ্যাট এফেক্ট হেলথ including the control of water supply, excrete and wastewater disposal, refuse disposal, housing condition, food protection, atmospheric conditions and the safety of the working environment. মোদ্দা কথা হলো আমাদের হেলথ কে এফেক্ট করে যে যে ঘটনা, সেসব ঘটনাগুলোকে কন্ট্রোল করাটাই হয়ে গেল আমাদের এনভায়রনমেন্টাল স্যানিটেশন। যেমন আমার বিশুদ্ধ পানির সাপ্লাই না থাকলে মানুষ অসুস্থ হয়ে যাবে, তাহলে ওয়াটার সাপ্লাইটা, সেফ ওয়াটার সাপ্লাইটা হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশনের কাজ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের বাসা বাড়ি থেকে যে সলিড উপায়, মানে লিকুইড ছাড়া সলিড যে ওয়েস্ট গুলো নোংরা তৈরি হয় বা ইন্ডাস্ট্রি থেকে যে নোংরা তৈরি হয়, সেগুলো যদি মানুষের কন্টামিনেশনে বা কন্ট্যাক্ট আছে, মানুষ রোগে আক্রান্ত হবে। তো এইগুলোকে ম্যানেজ করা, প্রপার ওয়েতে ম্যানেজ করাটা হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এট দ্য সেম টাইম স্ট্রং ওয়াটার, ডিসচার্জ ফ্রম দ্য ট্রিটেড ওয়েস্ট ওয়াটার, মানে আমাদের বাড়ি থেকে যে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, টয়লেটের পানি, কিচেনের পানি বা ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট ওয়াটার, এগুলো কিন্তু আমরা ডিরেক্ট কোনো পাইপলাইনের মাধ্যমে কোনো একটা ওয়াটার বডিতে ফেলতে পারি না। আমাদের প্রয়োজন হয় কি, কিছুটা ট্রিটমেন্ট করে তারপরে আমরা ফেলে দিই। এই ট্রিটমেন্টের পর যে ওয়েস্ট ওয়াটার গুলো আছে, এগুলো যদি আমরা ওয়েল ম্যানেজ উপায়ে ডিসচার্জ না করি, আমাদের হিউম্যান হেলথের ইস্যু দেখা দিতে পারে। এর জন্য এনভায়রনমেন্টাল স্যানিটেশনের অংশ এটা। তারপরে স্যানিটেশন বা এক্সক্রিটা ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। এক্সক্রিটা, মানুষের মলমূত্রটাকে যদি মানুষের কন্টামিনেশন থেকে, মানুষের কন্ট্যাক্ট থেকে আমরা দূরে না রাখতে পারি, মানুষ অহরহ আক্রান্ত হবে। যেমন আমাদের টয়লেট গুলো যদি ওয়াটার সোর্সে ফেলে দেয়, সেই পানিটা মানুষ যদি গ্রহণ করে, ডায়রিয়া, কলেরা, বিভিন্ন রোগের সাথে সাথে মানুষ মারা যাবে। তো এই স্যানিটেশন বা এক্সক্রিটা ম্যানেজমেন্ট না হওয়ার কারণে আমাদের মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। তো এই স্যানিটেশন মেনটেন করা, এক্সক্রিটা ফেকাল ম্যানেজমেন্ট করা, এগুলো হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশন। মানে এনভায়রনমেন্টকে স্যানিটাইজ করে রাখাটা হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশনের কাজ। তো বাংলাদেশের ওয়াটার সাপ্লাই বা স্যানিটেশন সিনারিও, বাংলাদেশের ওয়াটার সাপ্লাই কি অবস্থায় আছে বা স্যানিটেশন সিনারিওটা কি, সেটা এখানে আমরা একটু আলোচনা করব। তো এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের যে সার্ভে করে দেখা গেছে যে আরবান এরিয়া এবং রুরাল এরিয়াতে ওয়াটার সাপ্লাইয়ের কভারেজ এক ধরনের আর স্যানিটেশন কভারেজ এক ধরনের। তো আরবান এরিয়াতে দেখা গেছে যে ওয়াটার সাপ্লাই কভারেজ হলো টোটাল পপুলেশনের 87%, আর বাদ বাকি মানুষের কোনো ওয়াটার সাপ্লাইয়ের সুযোগ নেই। আবার স্যানিটেশন যে ফ্যাসিলিটিটা আছে, স্যানিটেশন যে ফ্যাসিলিটিটা আছে, যতগুলো মানুষ থেকে আমরা তথ্য পেয়েছি, সেখান থেকে দেখা গেছে যে টোটাল পপুলেশনের 58% পপুলেশন স্যানিটেশন কভারেজের মধ্যে আছে, স্যানিটেশন কভারেজের মধ্যে আছে। বাদ বাকি মানুষ কোনো ধরনের স্যানিটেশন ফ্যাসিলিটির মধ্যে নাই, কোনো ধরনের স্যানিটেশন ফ্যাসিলিটির মধ্যে নাই। আবার রুরাল এরিয়াতে ওয়াটার সাপ্লাই কভারেজ 87% আর স্যানিটেশন কভারেজ 82%। আচ্ছা, আরবান এরিয়াতে ওয়াটার যে সাপ্লাইটা ছিল পাইপের মাধ্যমে বাড়িতে পানি পৌঁছায় দেয় 23%, পাইপের মাধ্যমে। যেমন ঢাকা শহরে বা আমরা কি করি, পাইপের মাধ্যমে আমার বাড়িতে, আমার বিল্ডিং এর প্রতিটা ফ্যামিলি ওয়াটার সাপ্লাই করছে, এটা হলো পাইপ ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে। আর যদি আউটসাইড ডুয়েলিং, যেমন ধর একটা কমিউনিটিতে বা একটা বস্তিতে একটা পাইপ লাইন আছে, সেখান থেকে প্রতিটা ফ্যামিলি থেকে লোকজন এসে কলসে বা অন্য কোনো পাত্রে পানি কালেক্ট করে নিচ্ছে, পাইপের মাধ্যমে পানি আসতেছে কিন্তু প্রতিটা বাড়িতে পানি আসতেছে না, এটা হলো পাইপ ওয়াটার সাপ্লাই আউটসাইড ডুয়েলিং। এরপর টিউবওয়েল। তো আরবান এরিয়া বলতে বলছে নট অনলি ঢাকা, ডিস্ট্রিক্ট এরিয়া যেগুলো আছে, ডিস্ট্রিক্ট গুলোতে দেখবা টিউবওয়েলের ব্যবস্থা সবচেয়ে বেশি। তো ওয়াটার সাপ্লাই যে 87% পপুলেশন আছে, তার মধ্যে 68% পপুলেশন মোটামুটি টিউবওয়েলের মাধ্যমে পানিটা পেয়ে থাকে। তো স্যানিটেশন কভারেজের মধ্যে দেখতেছে বাংলাদেশের
স্যানিটেশনের ফ্যাসিলিটি করা, মানে স্যানিটেশনের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে মোটামুটি কত পার্সেন্ট মানুষের, 85%। তার মধ্যে ইমপ্রুভ ফ্যাসিলিটি মানে কি, তাদের প্রতিটা বাড়িতে টয়লেট আছে, টয়লেটের পর ওয়াটার সাপ্লাই আছে, হ্যান্ড পাম্প হোক বা অন্য কোনো মিজারে হোক, যাতে নিজের পার্সোনাল হাইজিনটা ক্লিনজিংটা তারা করতে পারে। শেয়ার্ড ফ্যাসিলিটি, একটা টয়লেট একাধিক পরিবার ব্যবহার করে। আর আনইমপ্রুভ মানে এখানে কি টয়লেটের অবস্থা খুব একটা ভালো না, জাস্ট আমরা ডাক করছি, মানে মাটি খুঁড়ে সেখানে আমাদের এক্সক্রিটাকে কি করি, খালি জমা করে রাখি, কোনো ইমপ্রুভ ফ্যাসিলিটি নেই। আর ওপেনিফিকেশন মানে ফাঁকা জায়গায় বা খোলা জায়গায় টয়লেট করা, ঝোপে জঙ্গলে মাঠে ঘাটে। তো দেখা গেছে আরবান এরিয়াতে ওপেনিফিকেশন অ্যাকচুয়ালি নাই, আরবান এরিয়াতে ওপেনিফিকেশন নাই। কার মধ্যে, কারণ টয়লেট ফ্যাসিলিটি তো পাচ্ছে 85% মানুষ আরবান এরিয়া, আর বাদ বাকি মানুষ কিন্তু কোনো ধরনের মানে ইনস্টিটিউশনাল কোনো ধরনের ফ্যাসিলিটি তারা কি করতে পারে নাই, পায় নাই। ঠিক আছে, তো আবার রুরাল এরিয়াতে যদি ওয়াটার সাপ্লাইয়ের কথা দেখা যায়, ওখানে পাইপ ওয়াটার সাপ্লাই নাই রুরাল এরিয়াতে, গ্রাম অঞ্চলে সেখানে টিউবওয়েলের পরিমাণ বেশি। কিছু মানুষ আছে যারা কিনা কূপ ব্যবহার করে, আর 2% পপুলেশন 2015 সালের হিসেবে 2% পপুলেশন রুরালের যারা কিনা কি করে পন্ডস, লেক বা রিভার থেকে পানিগুলো ডিরেক্ট পৌঁছে। আর স্যানিটেশন কভারেজ দেখো, গ্রামের এখনো কিছু একটা সার্টেন অ্যামাউন্টের মানুষ আছেন যারা কিনা ওপেন ডিফিকেশন করে, কিছু পার্সেন্টের মানুষ আছে যারা হলো ওপেন ডিফিকেশনে যায়। ঠিক আছে, তো এটা ছিল স্যানিটেশন একটা সিনারিও। তো এখন স্যানিটেশনের ডেফিনেশনটা যদি আমরা বলি, স্যানিটেশন নট এনভায়রনমেন্টাল স্যানিটেশন, সিম্পলি স্যানিটেশন, এটা বলতে যাচ্ছে এটা একটা হাইজেনিক মিন। স্যানিটেশন ইজ দ্য হাইজেনিক মিনস অফ প্রমোটিং হেলথ through prevention of human contact with the hazards of the waste। মানে আমাদের যে বর্জ্য তৈরি হয়, সেটা ধরো মানুষের তৈরি বর্জ্য, কিচেনে রান্নাঘর বাড়িঘর থেকে বর্জ্য, ইন্ডাস্ট্রি থেকে বর্জ্য, বা অনেক সময় বৃষ্টি থেকেও বা বন্যা থেকেও অনেক সময় কিছু বর্জ্য তৈরি হইতে পারে। সেই বর্জ্য থেকে সবগুলো ওয়েস্ট থেকে, ওয়েস্টের হ্যাজার্ড থেকে, ক্ষতিকারক দিক থেকে মানুষকে দূরে রাখা, কন্টাক্ট থেকে দূরে রেখে হেলথ প্রিজার্ভেশনটাই হয়ে গেল স্যানিটেশন। তো এই স্যানিটেশন কিভাবে করা যেতে পারে, আমরা সেফ রিলায়েবল ওয়াটার সাপ্লাই যদি দিতে পারি, তাহলে সে অসুস্থ হতে পারবে না সহজে, তাহলে কি তার হেলথ প্রিজার্ভ থাকলো হাইজেনিক মিনসের মাধ্যমে, বা প্রপার ড্রেনেজ অফ ওয়েস্ট ওয়াটার, বা প্রপার ডিসপোজাল অফ অল হিউম্যান ওয়েস্ট। অল হিউম্যান ওয়েস্ট বলতে কি বোঝাচ্ছে, মানুষের শরীর থেকে যত হিউম্যান ওয়েস্ট তৈরি হয়, প্রস্রাব, পায়খানা, ইভেন আরেকটা আছে বায়োমেডিক্যাল ওয়েস্ট, মানে মেডিকেল হসপিটালে যে ওয়েস্ট গুলো তৈরি হয়, এখানে মানব শরীরের কোনো অংশ, ব্লাড, সেল, এগুলো কিন্তু আসতে পারে। এগুলোকে যদি আমরা প্রপার ডিসপোজাল না করি, তাইলে এগুলো হিউম্যান কন্ট্যাক্টে এসে মানুষকে রোগে আক্রান্ত করতে পারে। তো এগুলোকে প্রপার ডিসপোজালটা হলো স্যানিটেশন কি করে অ্যাচিভ করার একটা মিনস। প্রম্পট রিফিউজাল অফ অল রিফিউজ, যত ধরনের ব্যবহার অতিরিক্ত, মানে যেগুলো আর ব্যবহার করতে পারবো না, সেগুলোকে আমাদের প্রম্পটলি দূর করতে হবে। মানে সেটা হিউম্যান ওয়েস্ট বলো, ড্রেনেজ ওয়েস্ট বলো, সবকিছু আমাদের খুব দ্রুত। তুমি ভাবতেছো কিচেনে যত ময়লা তৈরি হচ্ছে, এক সপ্তাহ ধরে জমায় রাখি, এক সপ্তাহ পর ফেলে দিয়ে আসবো, এতে কি হবে, তোমার বাসার পরিবেশটা নোংরা হয়ে যাবে, তুমি অসুখ বিসুখে আক্রান্ত হতে পারো। তো খুব দ্রুত এই রিফিউজাল করাটাই স্যানিটেশনের একটা কিন্তু মেথড। তো আমরা বলতে পারি কি কি উপায়ে আমরা স্যানিটেশন অ্যাচিভ করতে পারি, এখানে এই 4টা উপায়। এর মধ্যে আমরা এই সেমিস্টারে খুব বেশি কনসার্ন থাকবো প্রপার ডিসপোজাল অফ অল হিউম্যান ওয়েস্ট। আমার পার্টে আমি এই প্রপার ডিসপোজাল অফ অল হিউম্যান ওয়েস্টটা নিয়ে কনসার্ন থাকবো। তো স্যানিটেশনের ইম্পর্টেন্সটা কি, যে যত বেশি ওয়েস্ট তৈরি হবে, তত বেশি আমাদের স্যানিটেশনের জন্য বেশি কি করতে হবে, কনসার্ন থাকতে হবে। কারণ স্যানিটেশন মানে কি, হিউম্যান হেলথ প্রোটেকশন। হিউম্যান হেলথ প্রোটেকশন করতে গেলে ওয়েস্ট থেকে মানুষকে দূরে রাখতে হবে, ওয়েস্ট জেনারেশন কমাইতে হবে। তো কিন্তু সময়ের সাথে সাথে পপুলেশন বৃদ্ধি পায়, আরবানাইজেশন বেড়ে যায়, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যার কারণে ওয়েস্ট জেনারেশন বেশি হচ্ছে। এই ওয়েস্টগুলোর মধ্যে হিউম্যান ওয়েস্টটা অনেক বেশি ক্ষতিকারক, বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট খুব বেশি ক্ষতিকারক। এই প্রপার ম্যানেজমেন্ট যদি আমি না করি, তাহলে এনভায়রনমেন্টাল যে পলিউশন গুলো আছে, যেরকম ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, আমরা কি করতে পারবো না, রোধ করতে পারবো না। দাস আমরা কিন্তু পাবলিক হেলথটা কি করতে পারবো না, প্রোটেক্ট বা প্রিজার্ভ করে রাখতে পারবো না। এই জন্য স্যানিটেশন মানে এই কাজগুলো আমাদের কি খুবই ইম্পর্টেন্ট।
তো এরপর আমরা একটা স্লাইডে গ্লোবাল স্যানিটেশন স্ট্যাটাস লিখেছি, এটা তোমরা নিজেরা পড়বা এবং তোমাদের সেলফ স্টাডি থাকলো। এখানে আমরা বুঝতে পারতেছি পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ প্রপার স্যানিটেশন সার্ভিসে আসে, কত পার্সেন্ট মানুষ বিভিন্ন রোগ বালায় মারা যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ এখনো ওপেন ডিফেক্ট করে, এটার একটা লিস্ট আউট এখানে আছে। এরপর আমরা একটু চেক দেখবো সার্ভিস লেভেল বিষয়টা কি। সার্ভিস লেভেলটা হলো সার্ভিস লেভেল ফর স্যানিটেশন আছে একটা, আর সার্ভিস লেভেল ফর ওয়াটার সাপ্লাই আছে। তো বলতেছে স্যানিটেশনটা কি রকম, তুমি যখন গ্রাম অঞ্চলে কোনো একটা টয়লেট ব্যবহার করতে যাবে, এমন হতে পারে যে তোমাকে দূরবর্তী কোথাও কোনো টিউবওয়েল থেকে পানি কালেক্ট করে সেই পানি ব্যবহারের জন্য টয়লেটে নিয়ে যেতে হচ্ছে, এটা এক ধরনের সার্ভিস। আর তুমি যখন শহর অঞ্চলে তুমি তোমার বাসার পাশেই বাড়ির মধ্যে একটা টয়লেট পাচ্ছ, যেখানে তুমি ফ্লাশিং ফ্যাসিলিটি পাচ্ছ, নিজের ক্লিনজিং ফ্যাসিলিটি এবং যথেষ্ট পরিমাণে পানি পাচ্ছ, তাহলে লেভেল অফ সার্ভিস আলাদা। তো এটার উপর ডিপেন্ড করে আমাদের ইউনিসেফ আমাদের 5টা লেভেল অফ সার্ভিস করেছে স্যানিটেশন। তো প্রথম একটা সবচেয়ে লোয়েস্ট লেভেলটা হলো ওপেন ডিফিকেশন, মানে মানুষ যখন কিনা হিউম্যান এক্সক্রিটা ফিল্ডস, ফরেস্ট, বুশ, এই ওয়াটার বডিতে এই জায়গাটাতে ওপেন স্পেসে ডিসচার্জ করে। কোন একটা এরিয়াতে যে দেখবে কোনো গ্রাম অঞ্চলে আছে যে তারা কিনা এই ওপেন ডিফিকেট করে, তাহলে কি হচ্ছে, তাদের লেভেল অফ সার্ভিস হলো ওপেন ডিফিকেশন। আবার কিছু এরিয়া আছে যেখানে কিনা তারা ওপেন ডিফেক্ট না করে তারা একটা পিট করে বা গর্ত করে, সেই পিট বা গর্তের মধ্যে তাদের এক্সক্রিটা কি করে ডিসপোজ করে, বা হ্যাঙ্গিং ল্যাট্রিন টাইপের, যেমন কোন একটা খাল পুকুরের উপর তারা ঝুলন্ত একটা ল্যাট্রিন বানাচ্ছে, যে এক্সক্রিটা তারা হয়তো বা কোনো একটা প্রাইভেসির মাধ্যমে চারপাশে টিন হোক, কাপড় হোক, অন্য কোনো পাতা হোক, যেটা দিয়ে একটা ঘেরাও করে প্রাইভেসি মেনটেন করে টয়লেট করতেছে, কিন্তু এক্সক্রিটাটা কোথায় চলে যাচ্ছে, এক্সক্রিটাতে যে এবার ওপেন ডিফিকেশনের মতো হয়ে যাচ্ছে, এরকম সার্ভিসকে বলা হয় আনইমপ্রুভড। এরপর লিমিটেড সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, যেখানে কিনা তোমাদের টয়লেটটাতে কি আছে, যে গর্ততে বা পিট আছে সেখানে একটু ইমপ্রুভ ফ্যাসিলিটি আছে, মানে গর্তটা তো ঢাকা আছে, তোমার টয়লেটের যে এক্সক্রিটা গুলো গর্তের মধ্যে জমা হইলো সেটা সহজে মানুষের কন্ট্যাক্টে আসতেছে না, এটা হলো লিমিটেড সার্ভিস। এবং লিমিটেড সার্ভিসটা এমন যে এইরকম একটা ল্যাট্রিন একাধিক পরিবার শেয়ার করবে, এটা হলো লিমিটেড সার্ভিস। আর বেসিক সার্ভিসটা হয়ে গেল যে একটা ফ্যামিলির জন্য একটা ল্যাট্রিনই থাকবে, কিন্তু ল্যাট্রিনের অবস্থা কি হবে, যে হিউম্যান এক্সক্রিটা মানুষের কন্ট্যাক্টে ডিরেক্টলি আসতেছে না, প্রাইভেসির ব্যবস্থা আছে, প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে ল্যাট্রিন ফ্যাসিলিটি, এটা হলো বেসিক সার্ভিস। আর সেফলি ম্যানেজ সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, যেখানে কিনা প্রতিটা ফ্যামিলি একটা করে ল্যাট্রিন ফ্যাসিলিটি পাবে, এবং এক্সক্রিটা, যেটা আমরা আমাদের এক্সক্রিটা যখন একটা গর্তের মধ্যে ফেলে দিচ্ছে বা পাইপলাইনের মাধ্যমে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, সেটা কোথায় যাচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে বা দূরবর্তী কোনো ওয়াটার বডিতে আমরা ফেলে দিচ্ছি, ঢাকা ওয়াসা যেমন করতেছে। তো এটা যখন হচ্ছে সেক্ষেত্রে আমাদের মনে হবে এই এক্সক্রিটা